আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাশেদ খান ভাইয়া, গণ অধিকার পরিষদের রাশেদ খান ভাই, আপনাদেরকে আমরা আদর্শ মানি, আর এভাবে যদি মনোবল ভেঙে দেন, ভয় দেখান, তাহলে আমরা কিভাবে আগাবো? আমাদের রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগকে আজকে সুযোগ দিলে কালকে কি করবে? আওয়ামী লীগ কি ছোট দল? আওয়ামী লীগ কি অন্য বাম সংগঠনের মতো ছোট দল? আওয়ামী লীগ বাংলাদেশের একটি বড় দল। আওয়ামী লীগকে যদি গণহত্যার বিচারের আগে আপনি সুযোগ দেন, তাহলে আওয়ামী লীগ কালকেই অন্তর্বর্তী সরকারকে নামিয়ে দিবে। ভাই, আপনি নুরু ভাই, তারেক ভাই, এদেরকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়, আপনাদেরকে মডেল মানে, তরুণ প্রজন্ম আপনাদেরকে আদর্শ মানে। এখন আপনারা যদি এভাবে ভয় দেখান, তাহলে তো বিপদ। দেখেন ভাইয়া, একটা কথা বলি, একটা রাষ্ট্র আপনি ক্ষমতা পেলেন, ক্ষমতায় পাওয়ার পরে আপনি যদি ওই মীর মর্দানের মতো মনে করেন যে মোহনলাল, ওই মির্জাপুরের ছেলে মীর মর্দান না মোহনলাল, ওর মতো মনে করেন যে এর যদি 14 পুরুষ বাঁচিয়ে রাখি তাহলে এরা আমাকে শেষ করে দেবে, ওদেরকে লাগবে না। আপনি যখন এই ভয় ত্রাস এগুলো দিয়ে অপকর্ম করতে থাকবেন, তখন দেখবেন আপনাকে অন্য কোনো মহল আপনাকে ধ্বংস করে দেবে। যেমন মির্জাফরের ছেলে নবাব সিরাজউদ্দৌলার পরিবারের 300 জনকে হত্যা করেছিল। 300 জনকে নবাব সিরাজউদ্দৌলার ছোটো ভাইকে 2 কাঠের ফাঁকে ফেলে পিষে ফেলেছিল। তার মানে ওর উদ্দেশ্য ছিল, ও কয়েকটা কথা বলেছিল যে সাপ মারার পরে তার বাচ্চাকে বাঁচিয়ে রাখতে নেই। কিন্তু দেখেন, ওর এত চেষ্টা করার পরেও সে কিন্তু মারা গিয়েছিল। এই জন্য আপনি বা আপনারা যে পদ্ধতিতে ক্ষমতায় এসেছেন, সেটা লিগ্যাল পদ্ধতি হতে পারে, ইলিগাল পদ্ধতিও হতে পারে, কিন্তু কথা হলো আপনি ক্ষমতায় এসে যখন ভালো কাজ করবেন, আপনি যার যে অধিকার সেটাকে দিবেন, তখন আপনার পিপলস সাপোর্ট থাকবে, জনগণের সাপোর্ট থাকবে, সমর্থন থাকবে। কিন্তু যখন আপনি আপনার নিজেকে বাঁচাতে বা আপনি ভয় পেয়ে যাবেন যে অমুক আমাকে ধ্বংস করে দেবে, তাহলে অমুকদেরকে আর মাথা উঁচু করে দাঁড়াতে দিব না, তখন দেখবেন ওরা তো আর বসে থাকবে না ভাই। আমি আপনি যতই সান্ত্বনা দিই না কেন, ওরা তো আর বসে থাকবে না। আপনি হলে, আপনারা যেমন দেখেন, শেখ হাসিনা আপনাদের ভাষ্য অনুযায়ী আপনাদের উপর চরম নির্যাতন চালিয়েছে, তিনি একজন স্বৈরা শাসক। এত কিছু করার পরেও বলেন তো তিনি ক্ষমতায় থাকতে পেরেছেন? পারেনি। তো এই জন্য আমি আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে একটা জিনিস এখানে স্পষ্ট, যে আপনি চাচ্ছেন যে গণহত্যার বিচার, গণহত্যার আপনি যে বিচার করবেন, আমি এই বিচারের পক্ষপাতী, যে একটা অপরাধের বিচার হওয়া উচিত। শুধু গণহত্যা নয়, ওই সময় যত হত্যা হয়েছে, সেই পুলিশ হত্যা হোক, সমস্ত হত্যার আমিও বিচার চাই, বা এটা বিচার পাওয়ার সকলের অধিকার আছে। কিন্তু কথা হলো, যার বিরুদ্ধে আপনি অভিযোগ নিয়ে এসেছেন, তারও তো আপনার আত্মসমর্পণ বা তার পক্ষে ফাইট করার জন্য যে উকিলগুলো লাগে, তাদেরকেও তো আপনাকে কি করতে হবে? সুযোগ দিতে হবে। যখন আপনি এই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করবেন, তখন আপনি যে বিচার করবেন, এই বিচার ব্যবস্থা কলুষযুক্ত হয়ে যাবে, অর্থাৎ কালিমাযুক্ত হয়ে যাবে। তখন দেখা যায় এই বিচারের দায়ভার আপনাদের বা আপনার উপর আবার বর্তাবে। এই জন্য আমি বিশেষ করে সকলকে অনুরোধ করব, যে আপনারা যে ট্রমা, যে ভয়ের ভেতরে আছেন, এই ভয়টা আমি অনেকের ভেতরে দেখেছি। যতগুলো সমন্বয়ক আছেন, ওই ভাইয়ারা সকলেই এই ভয়টাকেই বারবার প্রকাশ করেছে, যে যদি আওয়ামী লীগ ফিরে আসে, আমাদের মানে মৃত্যু পরোয়ানায় সিগনেচার করা হবে। আওয়ামী লীগ যদি ফিরে আসে, আমাদের ফাঁসির কাষ্ঠ পর্যন্ত যেতে দেবে না, তার আগে ক্রস ফায়ার করে দিবে। আওয়ামী লীগ যদি ফিরে আসে, আমাদেরকে সারা জীবন কারাগারে বন্দি রাখবে। আওয়ামী লীগ যদি ফিরে আসে, আমাদেরকে বেঁচে থাকতে দিবে না। এই ধরনের কথা মোটামুটি যারা সমন্বয়ক, উচ্চ পর্যায়ের সমন্বয়ক, অর্থাৎ লিডিং পজিশনের সমন্বয়ক, তাদের মুখ থেকে ইতোমধ্যে এইগুলো ব্যক্ত হয়েছেন। ভাইয়ারা,
বা সরকারকে আমি বিশেষভাবে অনুরোধ, এই ত্রাস বা এই ভয় যদি আপনাদের ভিতরে থাকে, তাহলে দেখা যায় আপনারা এই ত্রাস বা ভয় থেকে বাঁচতে যে আপনারাও একসময় কী হয়ে যাবেন, স্বৈরাচার হয়ে যাবেন। আর স্বৈরাচার যতই পাওয়ারফুল ক্ষমতাধর হোক না কেন, তার এক সময় না এক সময় পতন হয়ই। এটা হলো জগতের নিয়ম। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেন, হিটলারের কথা ভাবেন আপনি, এই যে বাশার আল আসাদের কথা ভাবেন, যে তিনি এমন একটা দুর্গ করেছিলেন, সেই দুর্গ ভেদ করে কেউ যেতে পারবে না। কিন্তু দেখেন 12 দিনও কিন্তু ক্ষমতায় থাকতে পারলেন না, বিদ্রোহের মুখে তিনি 12 দিনও টিকলেন না। এই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতার বাইরে চলে গিয়েছেন, তাদের উভয় পক্ষকে আমি অনুরোধ করব, আপনারা একটু পরমত সহিষ্ণু, একটু ধৈর্যশীল হন, আপনারা একটু ন্যায়পরায়ণ হন, আপনারা একটু ন্যায়ের জন্য কাজ করেন। শুধু মারবো, কাটবো, ধরবো, খাবো, এগুলো কোনোভাবে কাম্য নয়। একটা পক্ষ যদি ছাড় না দেন, তাহলে এভাবে করে সহিংসতা চলতে থাকবে, এভাবে করে জীবন চলে না, এভাবে করে একটা রাষ্ট্র চলতে পারে না। আমার কথাগুলো হয়তো বা অনেকের ভালো লেগেছে, অনেকের লাগবে না, কিন্তু দেখেন, একটু শান্ত মাথায়, একটু ধীরস্থির মাথায় ভাবেন, দেখবেন এটাই সত্য কথা। আমরা যদি সত্যিকার অর্থে শান্তি চাই, তাহলে আমাদের উভয় পক্ষকে নমনীয় হতে হবে, উভয়কে যার যে রাইট, সেই রাইটটা দিতে হবে। এবার আমরা যদি ভয় পেয়ে, ওদেরকে সুযোগ না দিয়ে, ওদের উকিলকে, ওদের আইনজীবীদেরকে মুভ করতে না দিয়ে যদি ওদের বিচার করি, সেই বিচারটা তো বিচার হবে না, ওটা তো প্রহসন হবে। আর এই প্রহসন, এই ধরনের কর্মকাণ্ডের জন্যই তো আমরা আরেকজনকে স্বৈরাচার বলছি। তাহলে আমরা কি সেই স্বৈরাচারের পথে হাঁটব? না। আমরা যদি স্বৈরাচারের পথে না হাঁটতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। কিভাবে করতে হবে এটা আপনারা আমার চেয়ে ভালো মতো জানেন। যে অন্যায় করেছে, সে যদি আসলেই অন্যায় করে থাকে, তাহলে সে কোর্টে মুভ করবে, কোর্টে মুভ করার পরে তার মানে ফেয়ার ট্রায়াল হবে, ফেয়ার ট্রায়াল মানে ন্যায় বিচার হবে। সেখানে ন্যায় বিচার হলে সে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তার মানে রায় দেওয়া হবে। এমন হয় না যেমন আপনারা বর্তমান সময়ে এসে আমরা 21শে আগস্টের গ্রেনেড হামলার বিচারটাকেই বলতে পারি। সেই সময় আমরা যাদেরকে অপরাধী মনে করেছিলাম, বা সরকার যাদেরকে অপরাধী, বা বিচারকরা যাদেরকে অপরাধী মনে করেছিল, ফাঁসির রায় দিয়েছিল, তারা কিন্তু এখন বেকসুর খালাস হয়ে গিয়েছে। এখন আমাদের তাদের দাবি যে তারা একদম নির্দোষ, এবং বিভিন্ন মিডিয়া সহ, বিভিন্ন বিশ্লেষক সহ বলতেছে এটা একটা প্রহসন ছিল, এটা অন্যায় ছিল, এটা তারা সাজার যোগ্য ছিল না। তো এখন আপনাদেরকে, আমাদেরকে বিষয়টা বুঝতে হবে। ঠিক এই সকল কারণেই কিন্তু আমরা একটা সরকারকে স্বৈরাচার বলতেছি। তো এখন আপনারা যদি এখানে এসে ওই একই পদ্ধতিতে চলতে চান, আপনার এই যে রাশেদ খান মেনন, রাশাদ খান ভাই, গণ অধিকার পরিষদের সহ আরও যে বড় বড় নেতা আছে, তারপরে সমন্বয়করা আছে, তাদের এই বক্তব্যের ভেতর দিয়ে আমি একটা ভয় দেখতে পাই। এই ভয় থেকে কিন্তু ওই যে আগে ক্ষমতা হারানোর ভয় ছিল, যে ক্ষমতায় যদি অন্য কেউ আসে, যেমন আমাদের কাদের কাকু তো এক সময় বলেই ফেলছিলেন, যদি আমরা ক্ষমতা ফেলি, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, নেতা মারা যাবে, কিন্তু কিছুই তো হয়নি, ভবিষ্যতেও এরকম কোনো কিছু হবে না। সুতরাং আপনারাও আর স্বৈরাচার হতে চেন না, আপনারা একটা ব্যালেন্স তৈরি করেন। আপনি এইভাবে 83 থেকে আপনি কতদিন দমন করে রাখবেন? আপনি একজনকে যখন তার ন্যায্য অধিকার থেকে দিনের পর দিন বঞ্চিত করবেন, তখন সে ফুঁসে উঠবে, তখন সে প্লটিং করবে না, চক্রান্ত করবে, তখন সে আপনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য উঠে পড়ে লাগবে। যখন তাকে আপনি স্বাভাবিক জীবন দিবেন, তখন ভাই চলতে ফিরতে তো পারতেছি, তারা ঝুটঝামেলা করে লাভ নেই, রিস্ক নেওয়া লাভ নেই। কিন্তু সে কোনো সকল সুযোগ সুবিধা থেকে যদি বঞ্চিত হয়, তখন সে রিস্ক নেবে। দিস ইজ দ্য রিয়ালিটি। ভাই, আমার কথা কারোর খারাপ লাগার কথা না, তারপরেও যদি খারাপ লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।